কিভাবে এলো কারাতে বাংলাদেশে? কারাতে শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, এটি একটি শারীরিক এবং মানসিক অনুশীলনের সমন্বিত জীবন দর্শন। কারাতে শব্দটির অর্থ খালি হাত, যা নির্দেশ করে যে এই কৌশলে কোনো অস্ত্র ছাড়া কেবল হাত, পা, মনোসংযোগ এবং আত্মবিশ্বাস দিয়ে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা হয়। প্রাচীন আত্মরক্ষার কৌশল থেকে আজ এটি একটি বৈশ্বিক খেলায় রূপান্তরিত হয়েছে, যার লক্ষ লক্ষ অনুগামী রয়েছে বিশ্বজুড়ে। কারাতের উৎপত্তির মূল উৎস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় প্রায় 1500 বছর পূর্বের চীনে, বিশেষ করে শাওলিন মাঠে। এখানে বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের রক্ষা করার পাশাপাশি শারীরিক এবং মানসিক সংহতির জন্য বিভিন্ন শারীরিক কৌশল চর্চা করতেন, যা পরবর্তীতে চুয়ানফা নামে পরিচিত হয়, যার আধুনিক রূপ কুংফু। এই কৌশলটি রেশম পথ এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে জাপানের ওয়াকিনাওয়া দ্বীপে প্রবেশ করে। ওয়াকিনাওয়া ছিল চীন এবং জাপানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বীপ, যেখানে নিজস্ব এক ধরনের আত্মরক্ষার কৌশল টোডে প্রচলিত ছিল। চীনা এবং ওকিনাওয়ান কৌশলের সংমিশ্রণ থেকেই জন্ম নেয় আধুনিক কারাতের মূল রূপরেখা। 1609 সালে জাপানি সাতসুমা সামন্তরা ওকিনাওয়া দখল করার পর দ্বীপের সাধারণ জনগণের জন্য অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয়। ফলে আত্মরক্ষার জন্য সাধারণ মানুষ বিকল্প পথ খুঁজতে শুরু করে এবং সেখানেই অস্ত্রবিহীন মার্শাল আর্ট অর্থাৎ কারাটের বিকাশ ঘটে। এই সময় ওকিনাওয়ানরা সাধারণ কৃষজ সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, যেমন নানচাকু ও স্টাফ অথবা সাই। গোপনে রাতে অথবা পাহাড়ি গ্রামে গৃহ শিক্ষকদের মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় কারাতে শেখানো হতো। এর মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষা, আত্মনিয়ন্ত্রণ এবং দৈনন্দিন জীবন টিকিয়ে রাখা। গিচিন ফুনাকোশি ছিলেন ওকিনাওয়ার একজন শিক্ষিত এবং মার্শাল আর্ট অনুরাগী ব্যক্তি, যিনি কারাতেকে আধুনিক রূপ দেন। তিনি বিশ্বাস করতেন কারাতে কেবল শরীরচর্চা নয়, বরং একটি আত্মিক অনুশীলন। 1922 সালে জাপানের শিক্ষামন্ত্রী তাকে টোকিওতে কারাতে প্রদর্শনের আমন্ত্রণ জানান, যা ছিল জাপানের মূল ভূখণ্ডে কারাতের প্রথম আনুষ্ঠানিক উপস্থাপন। ফুনাকোশি পরবর্তীকালে টোকিওতেই বসবাস শুরু করেন এবং কারাতে শিক্ষা দেন। তিনি কারাতের দর্শনকে পরিবর্তন করে এটিকে আত্মনিয়ন্ত্রণ, বিনয়, শৃঙ্খলা এবং চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার প্রচলিত শৈলী ছিল শোতোকান, যা আজও বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় কারাতের ধারাগুলোর একটি। কারাতে কেবল প্রতিপক্ষকে হারানোর কৌশল নয়, বরং এর মূল ভিত্তি হলো আত্মনিয়ন্ত্রণ এবং সম্মান। একটি পুরানো কারাতে উক্তি হলো, কারাতেতে প্রথম নেই আক্রমণ, অর্থাৎ কারাতে কখনো অগ্রাসী নয়, এটি আত্মরক্ষামূলক। একজন প্রকৃত কারাতে শিক্ষার্থী শেখে কিভাবে রাগ সংবরণ করতে হয়, কিভাবে সহনশীল হতে হয় এবং কখন নিজেকে রক্ষা করা জরুরি। কারাতে শিক্ষার সময় শিক্ষার্থীদের নিয়মিত কাতা অর্থাৎ ধারাবাহিক অনুশীলন, কুমুতে অর্থাৎ লড়াই অনুশীলন এবং কিহন অর্থাৎ মূল কৌশল শেখানো হয়। এর মধ্য দিয়ে শরীর এবং মনের একক উন্নয়ন সম্ভব হয়। বাংলাদেশে কারাতে প্রথম জনপ্রিয়তা পেতে শুরু করে 1980-র দশকে, বিশেষ করে জাপান প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই। বর্তমানে দেশে বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক মানের কারাতে সংগঠন রয়েছে, যেমন বাংলাদেশ কারাতে ফেডারেশন। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাবে নিয়মিত কারাতে প্রশিক্ষণ দেয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী আত্মরক্ষা, আত্মবিশ্বাস এবং শরীরচর্চার জন্য কারাতে বেছে নিচ্ছে। নারীদের মধ্যে কারাতে চর্চার হার বাড়ছে এবং আত্মরক্ষার পাশাপাশি মানসিক সাহস যোগাচ্ছে। কারাতে আজ একটি বৈশ্বিক শিল্প এবং আত্মশক্তির প্রতীক। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, স্বাস্থ্য রক্ষা এবং চরিত্র গঠনের প্রতিটি স্তরে কারাতে তার প্রভাব বিস্তার করে চলেছে। ইতিহাস জুড়ে কারাতে প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার এক অনন্য কৌশল হয়ে উঠেছে, যা আধুনিক যুগে এক শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রার পথপ্রদর্শক। কারাতে শেখা মানে কেবল লড়াই শেখা নয়, বরং নিজেকে জানার, নিয়ন্ত্রণ করার এবং উন্নত মানুষ হয়ে ওঠার এক নিরবধি সাধনা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল